বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল আমাদের ফেয়ালের প্রথম ক্লাস গেছে। তো গতকাল যেখানে গিয়ে ক্লাসটা শেষ হয়েছে, গতকাল আমাদের ফেয়ালের প্রাথমিক ভূমিকা স্বরূপ 9টা বিষয় আমরা জানছিলাম। সেখানে 9টা বিষয়ের মূল ছিল 4টা। মাসদার কাকে বলে, ফেয়াল কাকে বলে, জমান কাকে বলে, সিগা কাকে বলে, এগুলো আমরা জানছিলাম গত ক্লাসে। ফেয়ালের আবার পরিচয় আমরা জানছি সেখানে আরও একটা বিষয় গেছে, বর্তমান ভবিষ্যৎ দুইটা গঠন একরকম, এই একটা বিষয় গেল। তো এই বিষয়গুলো গতকালকে গেছে। গতকালকে আরেকটা মূল পয়েন্ট যেটা গেল সর্বশেষ 9 নম্বরে, শেষ একেবারে 8-9, সেটা ছিল যে ফেয়ালের অধ্যায়টা একেবারে পরিপাটি, নিয়মের ভিতরে, নিয়ম বহির্ভূত, বিক্ষিপ্ত, যেভাবে মনে চায় সেভাবে ফেয়াল গঠিত হয় এমন না। প্রতিটা ফেয়াল এবং ফেয়ালের প্রতিটা শব্দ, যেটাকে সিগা বলা হয়, সবগুলো প্রতিটা শব্দের শুরুর অক্ষর থেকে শেষ অক্ষর পর্যন্ত, জবর জের পেশ শুরু থেকে শেষ পর্যন্ত সব নিয়মের ভিতরে আসে, নিয়মের বাহিরে না। গতকালকে এটাও জানছিলেন যে ফেয়ালের ক্ষেত্রে আমি বোঝানোর জন্য সব একরকম হয়, তুমির সব একরকম, সে সব একরকম, আমরা সব একরকম, তোমরা সব আরেক রকম, মানে সব এক সিস্টেমেরই। তো তার মানে গতকাল বোঝা গেছিল যে ফেয়ালের ক্ষেত্রে ওই একজন থাকে, একজনের যেমন হয় বাকি সব তেমন হয়। একজন নেতা থাকে, নেতা বাপ বা মডেল, ওই একজনেরই সবাই অনুসরণ করে। ওই একটা মুখস্থ করে নিলে, মানে একটা মাসদার থেকে অতীতকালের ফেয়াল, বর্তমানের ফেয়াল, ভবিষ্যতের ফেয়াল, সব গঠনগুলো মুখস্থ করে নিলে এবার বাকি অন্য আরও 100 মাসদার থেকে ফেয়াল বানানো সহজ হয়ে গেছে, ওইটাকে অনুসরণ করেই। ঠিক আছে নি? দেখাও দিয়েছে গতকালকে আমি এক্সাম্পল দিয়ে যে কীভাবে একটা মুখস্থ করলে আরোগুলো অন্যগুলো কীভাবে বানাইবেন। তো গতকাল এটাও বলছিলাম যে ফেয়ালের মধ্যে সব নিয়মের ভিতরে আসে। ফেয়ালের মধ্যে কিছু নেতা আছে, বাপ বলা হয় যাদেরকে, আদর্শ, মডেল, লিডার। তো এদেরকে সবাই অনুসরণ করে। এই লিডার কয়টা মুখস্থ করে নিতে পারলে বাকি সব এদের মতো করেই বানানো হবে। এমন বাপ বা নেতা 43টা, তার মধ্যে মূল 20টা, 15 থেকে 20টা, মানে এগুলো বেশি ব্যবহার হয়। এই 15 থেকে 20টায় বইয়ের মধ্যে একত্রিত করা হয়েছে 2টা অধ্যায় মিলায়া। ঠিক আছে নি? আর তার ভিতরে আবার একেবারে মূল হলো, আসল হলো 6টা, যেই 6টা 3 অক্ষর বিশিষ্ট হয়। এই 6টা আমরা এই প্রথম অধ্যায়ের মধ্যে, এই প্রথম লেভেলে আমাদের এই কোর্সে ইনশাল্লাহ আমরা শিখব। তো এই যে প্রথম 6টা, এই 6টাই কিন্তু মূল। এই 6টা কি এক অক্ষর বাড়ায়া কমায়া এদিক সেদিক কইরা শুরু এমনি সেমনে বাকি 43টা বানানো হয়। আসলে মূল 6টাই। এই 6টার ধাতু দিয়েই বাকিগুলো বানানো হয়। কথা বুঝতে পারছেন কিনা খেয়াল রাখেন। তো 6টা আমরা শিখবো এখন। এই 6টাকে আমরা যদি আয়ত্ত করে ফেলতে পারি, 6টা নেতা বাপ, এই 6টার প্রত্যেকটার অধীনে মিনিমাম 100-150 করে মাসদার আছে, 200 করে মাসদার আছে, 300 করে মাসদার আছে। তাহলে ওই 6টার অধীনে যদি 200 করে মাসদার হয়, তো 6 দুগুণে 1200 মাসদার আমার জানা হয়ে গেছে। 1200 মাসদার থেকে আমি কিভাবে ফেয়াল বানাবো, কিভাবে সিগা শব্দ তৈরি করব, কিভাবে আমি বলবো আমি খাই, আমি যাচ্ছি, আমি পড়বো, তুমি পড়ছো, সে পড়তেছিল, এগুলো কিভাবে বলবো, ওই 6টা মডেল মুখস্থ করে নিলেই বাস ওগুলোর অনুকরণে আমরা সব বানিয়ে ফেলবো। সেই 6টা হলো এই যে আমি এখানে লিখছি, দেখেন 6টা কি কি এবার দেখেন। নাসারা ইয়ানসুরু, 2টা করে শব্দ আমি এখানে আনছি, খেয়াল করেন। একটা হলো নাসারা আর একটা হলো ইয়ানসুরু। দরবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু, হাসিবা ইয়াহসিবু। এই 6টা হলো মডেল বা নেতা। তো এই 6টাকে আমাদের মুখস্থ করে নিতে হবে। এখানে দেখেন 2টা ভাগ আছে, এই একটা ভাগ নাসারা, আর একটা ভাগ হলো ইয়ানসুরু। নাসারাটা মূলত অতীতকালের শব্দ, নাসারা অর্থ সে সাহায্য করেছে। খেয়াল করেন কথাগুলা, অনেক সময় নিজে অনেক কিছু মিলিয়ে রাখবেন, ও আচ্ছা বিষয়টাতে এমন, দেখি হুজুরে কি বলে, না এমন না। আপনি সম্পূর্ণ মুক্ত, আপনার কিছু জানা নেই, আমার কথাগুলোই প্রথম শুনতেছেন, এভাবে শুনবেন। নাসারা এটা হলো অতীতকালের প্রথম শব্দ, সে, মানে সে সাহায্য করেছে, এটার অর্থ।
আর ইয়ানসুরু এটা হলো মুজারে, মুজারে এটা মাজি অতীতকাল, আর এটা হলো মুজারে। মুজারে মানে কি? মুজারে মানে দুইটা, হাল এবং ভবিষ্যৎ, হাল এবং মুস্তাকবেল। তার মানে এখানে তিনটা অর্থ আছে, হালের দুইটা, ভবিষ্যতের একটা। কি? সে সাহায্য করে, সে সাহায্য করছে, সে সাহায্য করবে। তাহলে এটা হলো মাজি অতীতকাল, এটা হলো মুজারে বর্তমান ভবিষ্যৎ। ঠিক সবগুলোর মধ্যে এটা মাজি, এগুলো মুজারে বর্তমান ভবিষ্যৎ। তার মানে কি বুঝলাম? 6টা যে মডেল আমরা শিখব, 6 মডেলকে কিভাবে শিখতেছি? অতীতকালের এক শব্দ আর মুজারের এক শব্দ, 2 শব্দের মাধ্যমে আমরা মডেল মুখস্থ করতেছি, নেতার নাম মুখস্থ করতেছি। যে নেতার নাম কি, এই মডেলের নাম কি? এটার নাম হলো নাসারা ইয়ানসুরু মডেল বা নাসারা ইয়ানসুরু বাব। এটার নাম হলো দরবা ইয়াদরিবু বাব, এটার নাম সামিআ ইয়াসমাউ বাব, এটার নাম ফাতাহা ইয়াফতাহু বাব, এটার নাম কারুমা ইয়াকরুমু বাব, এটার নাম হাসিবা ইয়াহসিবু বাব। তাহলে এখানে আমরা বাবগুলো বা আমরা যে 6টা আদর্শ মডেল শিখব, কিভাবে শিখতেছি, কিভাবে মুখস্থ করতেছি? ওই অতীতকাল থেকে একটা শব্দ নিছি আর বর্তমান ভবিষ্যৎকাল থেকে একটা শব্দ নিছি। এই 2 শব্দের মাধ্যমে আমরা বাবের নাম বা মডেলের পরিচয় আমরা মুখস্থ করছি, যে নাসারা ইয়ানসুরু বাব। এখন কেন 2 শব্দের মাধ্যমে মুখস্থ করতে হয়? শুধু এক শব্দ দিয়ে মুখস্থ করলে সমস্যা কি? যে নাসারা মডেল, দরবা মডেল, সামিআ মডেল, ফাতাহা মডেল, কারুমা মডেল, হাসিবা মডেল, 2 পাশ দেখে আমাদের কেন মুখস্থ করতে হবে? 2 পাশ দিয়ে কেন আমাদের এই মডেলের পরিচয়টা দিতে হবে? এইটা এবার খেয়াল করেন ভালো করে। নাসর, দেখেন 3টাই কিন্তু জবর, অর্থ সে সাহায্য করেছে। 3টা শব্দের মধ্যেই জবর আছে। দরবা, দেখেন 3টা শব্দের মধ্যেই জবর, অক্ষর ভিন্ন হয়েছে, এখানে নুন, এখানে দদ, এখানে সদ, এখানে র, এখানে র, এখানে বা, কিন্তু 3টাই জবর হয়েছে। মানে কি বলে এটাকে, ডেকোরেশন বা গেটআপ সিস্টেম, মানে 3টা কি একরকমই। কি? নাসর দরবা। তারপরে দেখেন সামি, হ্যাঁ মি, এটা আবার ব্যতিক্রম হয়ে গেছে, সামি মাঝখানে জেড হয়ে গেছে। তারপরেরটা দেখি ফাতাহা, এইটা আবার আগের 2টার মতো হয়ে গেছে। এই তো কেমনি 2টার মতো? এই যে 3টাই জবর, ফাতাহা, তাহলে 3টা এক, এটাও এটাও এটাও, এই 3টা কিন্তু একরকম হয়ে গেছে। এবার আসেন কারুমা, এটা আবার মাঝখানে পেশ, এটা ব্যতিক্রম। হাসিবা, এটা আবার মাঝখানে জেড, এইটা আবার সামি, এটার সাথে মিলে গেছে, সামিআ, সামিআ হাসিবা, এই 2টা আবার একরকম। আর এইটা আবার একরকম, মাঝখানে এটা ব্যতিক্রম। এখন দেখেন প্রশ্ন হইতে পারে, 3টা তো একরকমই, নাসর, দরবা, ফাতাহা, 3টা একরকমই, 3টার মধ্যেই জবর, তাহলে আর 3টা বলার কি দরকার ছিল? একটা বললেই তো হয়, যে নাসারা মডেল, আর দরবা ফাতাহা হলো ওই নাসারার মতোই, বাস নাসারার ফলোয়ার, নাসারার অধীনস্থ, নাসারা মডেলের অধীনস্থ একটা মাসদার, এটা বললেই তো হয়। আলাদা আবার 3টাকে 2টা বাড়ায় দিয়া 6টা মডেল, 6টা বা বানানোর কি দরকারটা ছিল? খেয়াল করে উত্তর হলো যে যদিও নাসার, দরবা, ফাতাহা এখানে দেখেন মিল আছে, কিন্তু এই পাশে দেখেন মিল নেই। এইটা তো মাজি অতীতকাল, তো অতীতকালের মধ্যে গিয়ে এরা হয়তো এক হয়ে গেছে। ছাত্র 3 জনের বাবার নামে আব্দুল করিম, তো তাই বলে কি 2-3 জন ভাই হয়ে গেছে নি? বাবার নাম আব্দুল করিম হইলে দেখেন মার নাম তো ভিন্ন আছে, ব্যাপারটা এটা আর কি। তো এখানে 3টাই এক, 3টাই এক, কিন্তু এবার এই পাঁচটা দেখেন, নাসর, ইয়ানসুরু, এখানে এই যে সদ, নাস, এই সদটা এখানে জবর, আর এই সদ দেখেন এখানে আইসা ইয়ানসু পেশ হয়ে গেছে, ইয়ানসু পেশ হয়েছে। তাহলে এখানের মাঝখানের অক্ষরটা এখানে আইসা পেশ হয়ে গেছে। এবার দেখেন তো দ র বা, এই এখানের মাঝখানের অক্ষর র, এই রটা দেখেন তো এখানে কি ইয়াদে রিবু, এই রটা এখানে জেড হয়েছে। তাহলে এখানের মাঝখানের অক্ষরটা এখানে পেশ হয়েছে, এখানের মাঝখানের অক্ষরটা এখানে জের হয়েছে। এবার আরো একটা আছে না, মিলা গেছে, ফাতাহা, এখানের মাঝখানের অক্ষর তা, এই তাটা এখানে এসে কি হয়েছে, ইয়াফতাহু, এটা এখানেও জবর।
এখানেও জবর, এখানেও জবর। তাহলে দেখেন এই তিনটা, একটা দুইটা তিনটা, এরা তিনজনে এই পাশে এক হয়ে গেছে, দেখতে একরকমই। প্রশ্ন হইতে পারে একরকম যেহেতু, তাহলে কেন তিনটা করা হয়েছে? একটা করলেই তো হইতো, শুধু নাসারা, আর বাকি দুইটা ওই নাসারার মডেলেরই অনুসরণ করে, ফলোয়ার। না, উত্তর হলো এখানে এক হইলে কি হয়েছে, দেখেন এখানে কিন্তু ভিন্ন হয়ে গেছে। এখানে যেহেতু ভিন্ন হয়ে গেছে, এই জন্য শব্দের পরিচয়টা দুই পাশ দিয়া দেওয়া লাগছে, এক পাশ দিয়ে পরিচয় দিলে হবে না। পরিচয় তো এমনভাবে দিতে হয় যেন তাকে পৃথক করে চেনা যায়। ক্লাসের তিনজনের নামই আব্দুল করিম, সেখানে পিতার নাম বলতে হয় এই সলিমুল্লাহর ছেলে আব্দুল করিম, ওই আব্দুর রবের ছেলে আব্দুল করিম। তো সেখানে পরিচয়টা একটু বাড়িয়ে দেওয়ান লাগে। শুধু আব্দুল করিম বললে তো তিনজন দাঁড়াইব। এই জন্য মডেলের নাম রাখার ক্ষেত্রে, বাবের পরিচয় দেওয়ার ক্ষেত্রে মাজির এক পাশ বললে হবে না, বলতে হবে নাসারা ইয়ানসুরু দুই পাশ। শুধু নাসারা বললে দরবা ফাতাহা মিলা দেব। এবার নাসারা ইয়ানসুরু বাস, এখানে জবর, এখানে পেশ, দরবা হয়তো মনে হবে এক, কিন্তু না, ইয়াদে রিবু, এখানে জের হয়ে গেছে। ঠিক আছে রে। এবার আরেকটা দেখেন, সামি মাঝখানে জের, হাসি মাঝখানে জের। তো এখানে সামিয়া আর হাসিবা জের হওয়ার দিক থেকে এক হয়ে গেছে, কিন্তু এখানে দেখেন এবার সামিটা মাঝখানে এসে জবর হয়ে গেছে, এখানে ইয়াসমা মিমির উপরে জবর। আর এখানে হাসি সিনের নিচে জের, ইয়াহসি এখানেও সিনের নিচে জের হয়েছে। তাহলে আমাদের দুইটা বিষয় গেল। একটা বিষয় কি গেছে? প্রথম বিষয়টা হলো যে এখানে এখানে আমরা 6টা মডেল শিখছি, 6টা মডেলের পরিচয় শিখছি। কি কি পরিচয়? যে নাসার আনসুরু মডেল, দরবা দরিব মডেল, এই একটা বিষয়। দ্বিতীয় বিষয়ে গেল যে মডেলের পরিচয় মাঝি এক শব্দ আর মুজারে এক শব্দ, দুই শব্দ দিয়ে কেন রাখা হয়েছে? এটার উত্তর হলো তাহলে এক শব্দ দিয়া মাঝি দিয়া যদি পরিচয় দেওয়া হয়, পরিচয় পুরাপুরি হয় না, কারণ একসাথে তিনজন একরকম হয়ে যায়। এই জন্য দুই পাশ দিয়া এই মডেলের বাবের পরিচয় দেওয়া হয়েছে, যেটা নাসারা ইয়ানসুরু মডেল। গেল দুইটা বিষয়। এবার আসেন 3 নম্বর বিষয়। প্রশ্ন হইতে পারে এই নাসারা মডেলের মাসদার হলো আন নাসরু। আন নাসরু, আন নাসরু একটা মাসদার, গতকালকে গেছে। মাসদার মানে ক্রিয়ামূল, যেখান থেকে ক্রিয়া বিভক্তি হয়, যেখান থেকে কাজগুলো বের হয়, সেটাকে বলা হয় মাসদার। তাহলে মাসদার আন নাসরু, এখান থেকে নাসারা বের হয়েছে, সে সাহায্য করেছে। এখান থেকে আবার ইয়ানসুরু মুজারে বের হয়েছে, সে সাহায্য করে, করছে, করবে। তো মাসদার থেকে মূলত ফেয়েলগুলো, কাজগুলো বের হয়। মাজি বের হয়, মুজার বের হয়, আমর বের হয়, নাহি বের হয়, অনেক কিছু বের হয়। এখন আসেন, প্রশ্ন হইতে পারে যে মডেলের পরিচয় মাজি মুজারের দুই পাশ দিয়া, দুই শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সরাসরি মাসদার দিয়ে দেওয়া যাইতো না? জান নাসরু মডেল, না, এটার কেন দেওয়া যাবে না? কারণ মাসদার দেখা গেছে 6 মডেলের মাসদারও একরকম হয়ে যাইব, এক ক্যাটাগরির, এক সিস্টেম। যেমন নাসারা ইয়ানসুরু, এটা একটা মডেল, মাসদারটা দেখেন আর দরবু আন নাসরু। দরবা ইয়াদরিবু, এই মডেলের মাসদারটাও ঠিক আন নাসরুর মতোই। দেখেন এই যে আদ দরবু আন নাসরু, নুনে তাসদিদ, তারপরে জজম আন নাস, এখানেও আদ দরবু আন নাসরু। তো দুইটা মডেল ভিন্ন ভিন্ন, অথচ দুজনের মাসদার একরকম। হ্যাঁ, মাসদারের ক্ষেত্রে দেখা গেছে শত শত মাসদার 6 মডেলেরই একরকম হবে, এক সিস্টেমেরই হবে, মাঝে 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 ভিন্ন হবে। তাহলে যেখানে সব একরকম হয়, 6 বাড়ির লোকই, সেখানে তো আলু, ওই আলু দিয়ে তো আর ভিন্ন কিছু হবে না। তো ভিন্ন পরিচয় ফুটে তোলার জন্যই মাঝি এবং মুজারে দুইটা দিয়ে পরিচয় দেওয়া হয়েছে। এবার আসেন 4র্থ নম্বর বিষয়টা। দেখেন 4র্থ নম্বর বিষয়টা খেয়াল করেন। 6টা মডেল আমরা এখানে দেখলাম। কি? নাসারা ইয়ানসুরু একটা, দরবা ইয়াদরিবু একটা বিষয় মডেল, সামিআ ইয়াসমাউ আরেকটা মডেল, ফাতাহা ইয়াফতাহু আরেকটা মডেল, কারুমা ইয়াকরুমু আরেকটা মডেল 5ম নম্বর, হাসিবা ইয়াহসিবু 6ষ্ঠ নম্বর মডেল। দেখেন তো, নাসারা, দরবা, সামিআ, ফাতাহা, কারুমা, হাসিবা 6টাই দেখেন 3 অক্ষর বিশিষ্ট।
নুন সদর দদর বা সিন মিম আইন, 6টার মধ্যেই 3 অক্ষর। আরো ভালো করে খেয়াল করলে দেখবেন 6টার মধ্যেই প্রথম অক্ষরে জবর আছে। আরেকটু দেখেন 6টার মধ্যেই শেষ অক্ষরে জবর আছে, শুধু মাঝখানে একটু ব্যতিক্রম হয়েছে। কেমনে ব্যতিক্রম? এই 2টার মধ্যে ঠিক আছে জবর, এইটা এসে জের হয়ে গেছে মাঝখানে সামি, এইটা এসে কারু পেশ হয়ে গেছে, এইটা এসে মাঝখানে জের হয়ে গেছে। এখানে দেখেন তাহলে কতটা মিল আছে। 6টা মডেল 6 রকম, অথচ 6টা মডেলই মাত্র 3 অক্ষর বিশিষ্ট। 3টার মাঝির মধ্যে 3 অক্ষর। হ্যাঁ, মুজারের ভিতরে এসে একটা ইয়া অতিরিক্ত হয়েছে, ইয়া অতিরিক্ত হয়েছে। এটা মূলত মুজারের নিদর্শন। ইয়া দেখে বুঝতে হবে এটা মাঝি না মুজারে। তো 6টা মডেলেই 3 অক্ষর হইল। 6টা মডেলের মধ্যে প্রথমটা জবর, 6টার মধ্যে শেষটা জবর, খালি মাঝখানে শুধু একটু ব্যতিক্রম হয়েছে, মাঝখানে একটু ব্যতিক্রম হয়েছে। এখান থেকে কি বুঝলাম আমরা? এখান থেকে এটা বুঝতেছি যে তাহলে 6টা মডেল একরকমই, পার্থক্য নাই। হয়তো এই 2টা একটু মাঝখানের অক্ষরে গিয়া পার্থক্য হয়, নইলে সব একরকমই। এখানেও দেখেন ইয়ান, ইয়ান পর্যন্ত ঠিক আছে, ইয়ান, ইয়াদ, ইয়াস, ইয়াফ, ইয়াক, ইয়াহ, এতটুকু ঠিক আছে। হ্যাঁ, পরে সু রি মা, মাঝখানের অক্ষরটা ব্যতিক্রম। তারপরে আবার শেষে পেজ দেখেন, তো এখানেও শুধু মাঝখানে অক্ষরটা একটু ব্যতিক্রম, এখানেও শুধু মাঝখানের অক্ষরটা একটু ব্যতিক্রম। এই মাঝখানের এতটুকু ব্যতিক্রম বাদ দিলে 6টা মডেল মাঝি মোজারে এক ক্যাটাগরির, এক সিস্টেম এইসব। এখান থেকে তাহলে কি বোঝা গেল? এখান থেকে বোঝা গেছে 6টা মডেল মুখস্থ করার জন্য 6টা মডেল নিয়ে আমাদের পরিশ্রম করা লাগবে না। একটা মডেল শুধু ভালো করে মুখস্থ করেন, পূর্ণাঙ্গ রূপটা। পূর্ণাঙ্গ রূপ মানে এখানে তো নাসারা সে সাহায্য করেছে অতীতকালের, অতীতকালের মধ্যে সে আছে, তারা দুজন, তারা সবাই, তুমি, তোমরা দুজন, তোমরা সবাই, আমি, আমরা সব, এগুলো সব আছে না? তো একটা মডেল থেকে শুধু সবগুলো মুখস্থ করে ফেলেন। নাসারা থেকে সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, অতীতকালের এবং বর্তমানের পুরা গঠনটা, পুরা ফর্মটা মুখস্থ করে ফেলেন, যেটাকে আরবিতে বলা হয় বহস। ইংলিশে ফর্ম, বাংলায় গঠন, আরবিতে বহস বলা হয়। মানে মাজির পূর্ণ রূপটা একেবারে, সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। মুজারের পূর্ণ রূপটা সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। একটা মডেল থেকে যদি মাজি মুজারের পরিপূর্ণ রূপটা ভালো করে আয়ত্ত করতে পারেন, তাহলে বাকি 5টা এমনি পেরে যাবেন। ওগুলো নিয়ে আলাদা পরিশ্রম করা লাগবে না। শুধু ওই ক্ষেত্রে একটু মনে রাখলেই হবে যে সামিয়ার মধ্যে মাঝখানে জের, কারুমার মধ্যে মাঝখানে পেশ, হাসিবার মধ্যে মাঝখানে জের। শুধু এতটুকু মুখস্থ করলেই, মনে রাখলেই হবে। 6টা মডেল, 6 মডেলের 6টার মাঝি, 6টার মুজারে আলাদাভাবে মুখস্থ করা, আলাদা পরিশ্রম করা, আলাদা সময় দেওয়া, এইটা জরুরত হবে না। শুধু একটাই ভালো করে মুখস্থ করলে হয়ে যাবে। এই গেলে একটা বিষয়। এবার আসেন আরেকটা বিষয়। জি, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, খেয়াল রাখবেন, জমিরের মধ্যে গেছে মুজাক্কার মুয়ান্নাস ভিন্ন ভিন্ন হয়। মুজাক্কার একরকম, মুয়ান্নাস আরেক রকম। ফেয়ালের মধ্যেও এই ব্যাপারটা হবে। সে সাহায্য করেছে, এটা পুরুষ একরকম, মহিলা আরেক রকম। তারা দুজন, পুরুষ একরকম, মহিলা আরেক রকম। তারা সবাই, পুরুষ একরকম, মহিলা আরেক রকম। তুমি, তোমরা দুজন, তোমরা সব, পুরুষ একরকম, মহিলা আরেক রকম। হ্যাঁ, আমি আর আমরা, এখানে আর পার্থক্য হবে না। আমি, আমরা, এই 2টার মধ্যে পার্থক্য হবে না। জি, আমরা এখানে কোর্স কেন করাই দিচ্ছি? একজন জিজ্ঞাসা করছেন কোরআন শরীফের অর্থ বুঝতে পারবো তো? কোর্সটা কেন করাই দিচ্ছি? কোরআন শরীফের অর্থ বোঝার জন্যই তো, বাকি খেয়াল করেন। আর একটা কোর্স দিয়ে যে ফুল কোরআন শরীফের অর্থ বোঝা মুফাসসির হয়ে যাবে, ব্যাপারটা এমন না। এই এক কোর্সের পরে আমি একটা পথ ধরাই দিব। কোর্সটা মানে কি? একটা পথ ধরাই দেওয়া। এই পথে আপনি আপনার মেহনত চালায় যান, শব্দ মুখস্থ করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, ফেলগুলো ভালোভাবে আয়ত্ত করেন, ইনশাল্লাহ। তারপর কোরআন শরীফগুলি একটু একটু করে খোলেন না মাঝে মধ্যে, দেখবেন 1 শব্দ, 2 শব্দ, 3 শব্দ, 5 শব্দ, আস্তে আস্তে আপনি বুঝতেছেন, সিঁড়িতে উপরে উঠতেছেন ইনশাল্লাহ। হুট করে একেবারে সব পাইডা একেবারে মুফাসসির হয়ে যাবেন, স্টেজে বসে বক্তা হয়ে যাবেন না, ব্যাপারগুলো এমন না। ঠিক আছে? আচ্ছা, দেখেন এবার তো তাহলে কি বললাম, যে একটা মডেল মুখস্থ করলে সবগুলো আমাদের আয়ত্ত হয়ে যাবে। সর্বশেষ যে কথাটা বলতেছিলাম,
জমিরের মধ্যে যেমন নাকি মুজাক্কার মুয়ান্নাস ভিন্ন ভিন্ন গেছে, এখানেও ভিন্ন ভিন্ন হবে। নাসারা এটা হলো পুরুষটা, সেই সাহায্য করেছে, এটার মহিলা আছে, এভাবে সবগুলো হবে। তবে আমি আর আমরার মধ্যে, আমি সাহায্য করেছি, আমরা সাহায্য করেছি, এখানে গিয়া আর পুরুষ মহিলা ভিন্ন ভিন্ন হবে না, ভিন্ন ভিন্ন হবে না। এই গেল একটা বিষয়, এই একটা বিষয় গেল। এই কথাগুলো ভালো করে জেহেনে রাখবেন। কি কথাগুলো বললাম, কথাগুলো আবার রিপিট করি, খেয়াল করেন। 1 নম্বর গেছে, 1 নম্বর বিষয় হলো যে আমরা 6টা মডেলের পরিচয় মুখস্থ করে নেব। কি কি? নাসারায়ান শুরু, দরবে আদিবু, সামিয়া আসমা, ফাতা আয়াত, তাও কারুমে একরুম, আসিবি আসেন। 2 নম্বর বিষয় গেছে, মডেল মুখস্থ করতে গিয়ে আমরা কেন 2 পাশ দিয়ে মুখস্থ করতেছি? যে নাসারায়ান শুরু মডেল, কা শুধু নাসারা মডেল বললে হয় না? না, শুধু নাসারা বললে এর মতো আরও আছে, নাসর, দরবা, তিনটাই জবর, ঝামেলা লাগতে পারে, পরিচয়ের মধ্যে পৃথক হওয়া লাগে। এই জন্য 2 পাশ দিয়ে মুখস্থ করছি। আর 2 পাশ মুখস্থ করলে ঝামেলা হবে না, কারণ এক পাশে মিল থাকলে দেখবেন আরেক পাশে ব্যতিক্রম হয়ে গেছে, এই পাশে মিল থাকলে দেখবেন এই পাশে ব্যতিক্রম আছে। 3 নম্বর বিষয় আমাদের কাছে মাসদারের মাধ্যমে তাহলে আমরা মডেলগুলো কেন মুখস্থ করি না? যার নাসুর মডেল আর দরবু মডেল, না, তাও হবে না। আমার মডেল মুখস্থ করাটা মানেটা কি? যে আমি কেন মুখস্থ করতেছি নাসারায়ান শুরু মডেল? কারণ এই নাসারায়ান শুরুর অধীনে শত শত মাসদার আছে, ওই মাসদারগুলো থেকে শব্দ গঠন করতে গেলে, সিগা গঠন করতে গেলে এই নাসারা মডেলটা আমাকে জরুরত হবে। এই জন্য আমার নাসারা ইয়ান শুরু এই মডেলটা মুখস্থ রাখতে হয়। নাসারা ইয়ান শুরু এই মানিটা কি? এর মানি হলো মাজির মাঝখানেও জবর আর মুজারের মাঝখানে পেশ। দরবা ইয়াদরিবু এর মানিটা কি? এর মানে হলো দরবা ইয়াদরিবু এমন একটা মডেল যার মাঝখানে জবর মাজিতে আর মুজারেতে গিয়ে মাঝখানে জের। সামিআ ইয়াসমাউ এই মানিটা কি? সামিআ ইয়াসমাউ মানে হলো এমন একটা মডেল যার মাজির মধ্যে মাঝখানে জের আর মুজারের মধ্যে মাঝখানে জবর। অতএব এই সামিআ মডেলের যত মাসদার আছে, অভিধানে যত মাসদার পাওয়া যাবে, ওগুলো থেকে সিগা বানাতে হলে যদি মাজির সিগা বানান অবশ্যই মাঝখানে জের দিতে হবে, যদি মুজারের সিগা বানান অবশ্যই মাঝখানে জবর দেওয়া লাগবে। ঠিক আছে? এই জন্য আমরা মডেলগুলোকে এভাবে মুখস্থ করতে হবে, 2 পাশে, এই পাশে জবর, ওই পাশে পেশ, কোনটা, এগুলো মনে রাখতে হবে। তাহলে শুধু মাসদার দিয়ে মডেলের নাম রাখা যাবে না। এই একটা বিষয় গেছিল। তারপর আমাদের 4র্থ নম্বর একটা বিষয় গেছে যে দেখবেন 6টা মডেলই একরকম, 3 অক্ষর বিশিষ্ট, শুরুতে জবর, শেষেও জবর, মাঝখানে শুধু জবর জের পেশের ভিন্নতা হয়েছে। এখান থেকে বোঝা গেছে 6 মডেলের ফুল গঠনগুলো সে তারা তুমি তোমরা আমি আমরা সবই একরকমই হবে, শুধু মাঝখানে একটু ব্যতিক্রম হবে, অক্ষরটা জবর জের পেশ, এর চেয়ে ব্যতিক্রম কিছু হবে না, সব একরকম থাকবে। এখান থেকে এটা বোঝা গেল। তার মানে একটা মডেল ভালো করে মুখস্থ করে নিতে পারলে সব আমাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে। খেয়াল রেখে কথা অনেক বেশি হয়ে দিয়েছে ফেলের ক্লাস। হ্যাঁ, 2টা ক্লাস যাক না আজকে আর আগামী, গতকাল আর আজকে, ইনশাল্লাহ সামনে থেকে দেখবেন এই ফেলের অধ্যায়টা এমন একটু কথা বললে, বিষয়গুলো ক্লিয়ার করলে দেখবেন একেবারে স্পষ্ট হয়ে গেছে একেবারে। ফেলের বিষয়টা এমন যে এখানে শুধু মুখস্থ করার বিষয়, বোঝার বিষয় না। হ্যাঁ, প্রাথমিক কিছু বিষয় বুঝাই দিব, ধরাই দিব, তারপর আপনি নিজেই পটপট পটপট করে বলে ফেলবেন ইনশাআল্লাহ। খেয়াল করি। তারপরে আমাদের 5ম নম্বর বিষয়টা গেছিল কি, যে ফেলের ক্ষেত্রে মুজাক্কার মুআন্নাস পুরুষ মহিলা ভিন্ন ভিন্ন হবে, পুরুষ মহিলা ভিন্ন ভিন্ন হবে। এই গেল একটা বিষয়। এবার আসেন আজকের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখব, আরও কিছু পরিভাষা আজকে আমরা শিখব। পরিভাষাগুলো কি খেয়াল করেন। আমরা শিখব, আমি মেসেজটা খেয়াল করে নিই, কে যেন মেসেজ করছেন দেখেন। এবার আমরা শিখব হা বোধক ফেল, না বোধক ফেল। হা বোধক ফেলকে আরবিতে বলা হয় মুসবাতুন। মুসবাতুন মানে হা বোধক ফেল, মনে রাখবেন, মুসবাতুন মানে হা বোধক ফেল। না বোধক ফেলকে আরবিতে বলা হয় মানফিয়ুন। মানফিয়ুন, মানফিয়ুন মানে না বোধক ফেল, খেয়াল রাখবেন, মানে পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। তারপরে আরেকটা বিষয় আছে মারুফ মাজহুল। আমরা জানি ফেলের মধ্যে কোনো কোনো ফেল আছে যেখানে কর্তা উল্লেখ থাকে, আর কোনো কোনো ফেল যেখানে কর্তা উল্লেখ থাকে না, যেটাকে ইংলিশের পরিভাষায় অ্যাক্টিভ প্যাসিভ বলা হয়। যে সে মেরেছে কর্তা উল্লেখ আছে, আর তাকে মারা হয়েছে, কে মারছে জানে না, এখানে কর্তা উল্লেখ নেই। একটা অ্যাক্টিভ আর একটা হলো প্যাসিভ। এটাকে আরবির ভাষায় বলা হয় মারুফ মারুফ, আর একটা হলো মাজহুল।
মারুফ মাজহুল। আরেকটা বিষয় খেয়াল করেন, এখন দেখেন তাহলে হা বোধক ফেলকে মুসবাত বলা হয় আর না বোধক ফেলকে মানফি বলা হয়। আচ্ছা, ফেলটা যদি মাজি অতীতকালের হয় তাহলে কি বলবেন? অতীতকালের হা বোধক ফেল। এই তো অতীতকালেরটাকে আরবিতে কি বলে? অতীতকালটাকে আরবিতে বলা হয় মাজি। মাজি। তো ফেলটা যদি অতীতকাল হয় তাহলে মাজি, ফেলটা যদি হা বোধক হয় মুসবাত তাহলে মাজি মুসবাত, মাজি মুসবাত। এবং ফেলটা যদি প্যাস অ্যাক্টিভ হয়, যেখানে কর্তা উল্লেখ আছে, যেটাকে আরবিতে বলা হয় মারুফ, তখন কি বলবো? এটা মাজি মুসবাত মারুফ ফেল। খেয়াল করেন, ফেলটা যদি অতীতকালের হয় মাজি, ফেলটা যদি হা বোধক হয় মাজি হয়ে মুসবাত হবে। মাজি মুসবাত হয়ে সেটা যদি অ্যাক্টিভ হয়, যেখানে কর্তা উল্লেখ আছে, তখন নাম পড়ব মারুফ। তাহলে কতগুলো নাম হইতে পারে একটা ফেলের? ফেল সে মাজি মুসবাত মারুফ। ফেলটা যদি মাজি হয়ে মুসবাত না হয়, মানফি হয়, না বোধক হয়, তখন বলবেন মাজি মানফি। মাজি মানফি হয়ে আবার মারুফ হইতে পারে, মাজহুলও হইতে পারে। যদি কর্তা উল্লেখ থাকে মারুফ, মাজি মানফি মারুফ। কর্তা উল্লেখ না থাকলে মাজহুল, মাজি মানফি মাজহুল, মাজি মানফি মাজহুল। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। ফেলটা যদি মাজি না হয়ে মুজারে হয় তখন কি হবে? মুজারে, বর্তমান ভবিষ্যৎ মুজারে। এখন মুজারে হয়ে আবার হা বোধক হইলে মুজারে মুসবাত। হা বোধক হয়ে যদি অ্যাক্টিভ হয়, কর্তা উল্লেখ থাকে, মুজারে মুসবাত মারুফ, অথবা মুজারে মুসবাত মাজহুল, অথবা মুজারে মানফি মারুফ, অথবা মুজারে মানফি মাজহুল, মুজারে মানফি মাজহুল। এই ব্যাপারগুলো বইয়ের মধ্যে আমি বুঝাইছি। একটা হলো মাজি মুসবাত, যেটাকে হা বোধক মাজি বলা হয়। আরেকটা হলো মাজি মানফি, যেটাকে না বোধক মাজি বলা হয়। আরেকটা হলো মাজি মুসবাত মারুফ, যেটাকে মাজি হা বোধক মাজি এবং অ্যাক্টিভ মাজি, যেখানে কর্তা উল্লেখ আছে, মাজি মুসবাত মারুফ। তারপরে দিছি মাজি মুসবাত মাজহুল, অর্থাৎ যেটা অতীতকাল হয়ে হা বোধক, মাজি মুসবাত, এবং সেটা না প্যাসিভ, যেখানে কর্তা উল্লেখ নাই, কি হবে? মাজি মুসবাত মাজহুল। ব্যাপারগুলো শুধু বোঝার জিনিস, বুঝা মুখস্থকরণের শব্দগুলো, তারপর নিজে নিজে অঙ্কটা মিলান। হ্যাঁ, মুসবাত কাকে বলে, মারুফ কাকে বলে, মাজহুল কাকে বলে, মাজি মুজার, এগুলো তো জানি, তারপরে অঙ্কটা মিলান না, বাস একটু শুধু মাথার ভিতরে ঘুরান। আচ্ছা, হা অতীতকাল হলে মাজি, সাথে যদি হা বোধক হয় মুসবাত, সাথে যদি অ্যাক্টিভ হয় মারুফ, তাহলে কি হইল পরিচয়টা? মাজি মুসবাত মারুফ। আর প্যাসিভ হলে, কর্তা উল্লেখ না থাকলে মাজহুল, মাজি মুসবাত মাজহুল। এবার মাজির জায়গায় মুজারে হইতে পারে, মুজারে মুসবাত মারুফ, মুজারে মুসবাত মাজহুল, মুজারে মুসবাত, মুজারে মানফি মারুফ, মুজারে মানফি মাজহুল, সব হইতে পারে। তো এই ব্যাপারগুলো আমি বইয়ের মধ্যে আনছি। মাজি মুসবাত মারুফ, মাজি মুসবাত মাজহুল, মাজি মানফি মারুফ, মাজি মানফি মাজহুল। এই বিষয়টি বইয়ের নিচে লিখে দিছি। এখানে শুধু মাজিটা উল্লেখ করছি বইয়ের মধ্যে। তো মাজি না হয়ে মুজারে হইতে পারে, হুবহু আবার ওই মাজির মতোই। মাজির মতোই মানে কি? মাজি হলে তো মাজি, আর বাকিগুলো সব মাজি মুসবাত মারুফ। যদি মাজি না হয়ে মুজারে হয় তাহলে মুজারে মুসবাত মারুফ, মুজারে মুসবাত মারুফ। তাহলে আমরা আজকের ক্লাসের দুইটা ভাগ, একটা ভাগে আমরা শিখছিলাম 6টা মডেল। 6টা মডেলকে কেন আমরা দুই দিক থেকে মুখস্থ করব। 6টা মডেলের ক্ষেত্রে কেন শুধু মাসদারটাকে আমরা মুখস্থ করব না, মানে মাসদারের মাধ্যমে আমরা কেন মডেলটাকে আমরা শিখব না। 6 মডেলের ক্ষেত্রেই আমরা দেখছি যে একরকমই হয়ে থাকে, শুধু মাঝখানের অক্ষরটা ব্যতিক্রম হয়। এই জন্য আমাদের করণীয় কি ছিল? কি বলছিলাম? যে একটা মডেল ভালো করে মুখস্থ করলে বাকিগুলো হয়ে যাবে। আরেকটা কথা বলছিলাম, 6 মডেলের ক্ষেত্রে, ফেলের ক্ষেত্রেও জমিরের মতো যেমন পুরুষ মহিলা আলাদা আলাদা গেছে, ফেলের মধ্যেও এমন হবে। অতীতকালের মধ্যে পুরুষ মহিলা আলাদা আলাদা, মুজারের মধ্যে পুরুষ মহিলা ভিন্ন ভিন্ন হবে। এই গেলে একটা পার্ট গেছে কথার। দ্বিতীয় আরেকটা পার্ট গেছে কি? ফেল 2 রকম, মাজি আর মুজারে। মাজি হয়ে যদি হা বোধক হয় মাজি মুসবাত, হা বোধক হয়ে যদি অ্যাক্টিভ হয়, কর্তা উল্লেখ থাকে, সাথে আরেকটা পরিচয় মারুফ, মাজি মুসবাত মারুফ, মাজি মুসবাত মাজহুল, মাজি মানফি মারুফ, মাজি মানফি মাজহুল। মাজির জায়গায় মুজারে দিলে মুজারে মুসবাত মারুফ, মুজারে মুসবাত মাজহুল, মুজারে মানফি মারুফ,
মুজারে মানফি মাজহুল। ঠিক আছে নি? তো এই কয়টা বিষয় আজকে ভালো করে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আগামী দার্সে আসবে আমাদের 17তম দার্সে ইনশাআল্লাহ আমরা মাজির গঠন শিখব, মুজারের গঠনগুলো শিখব।